চলে এলাম আবার সুনীলের লন্ড্রির পরের পর্ব নিয়ে। হ্যাঁ, এই যে মজুমদারের নীল জামা আর গোলাপি জামা মল্লিকা দেবী দুজনেই লন্ড্রিতে বসে বসে গল্প করছে। একটু ভাবও হয়েছে তাদের মধ্যে আস্তে আস্তে। দুজনারই মালিক তাদের দুজনকে নিয়ে যেতে কিন্তু ভুলে গেছেন। মজুমদারের নীল জামা বললেও গোলাপিকে যে মজুমদার সেই উকিলের বাড়িতে গিয়ে কথাবার্তা বলেছে বউয়ের সঙ্গে ডিভোর্সের কথা, মানে ছাড়াছাড়ি। তাতে গোলাপি জিজ্ঞেস করলো, তা তোমার মজুমদারের বউ অ্যালিমনি চাইনি? নীল জিজ্ঞেস করে উঠলো, কি মনি? ওই যে অ্যালিমনি। ডিভোর্স হলে স্ত্রী তার প্রাক্তন স্বামীর কাছে একটা মোটা টাকার অঙ্ক চাইতে পারে, প্রতি মাসে দিতে হয়। তাই নাকি? এসব আমি জানি না অবশ্য। প্রতি মাসে খরচা চালাতে স্বামী স্ত্রীকে দেয়। ও, তা তোমার মল্লিকা দেবী চেয়েছে নাকি? দেবী বলো না, গোলাপি বলে উঠল। দেবী বলবো না কেন? দেবী বললে কি ক্ষতি? গোলাপি বলল, না, আমার মল্লিকা ম্যাডাম শুধু ম্যাডাম শুনতেই পছন্দ করে। ম্যাডাম বিয়ে করেনি? না, ম্যাডাম বিয়ে করেনি আর করবেও না। তবে ডিভোর্স নিতে ইচ্ছুক বান্ধবীদের কাউন্সেলিং করে থাকে। এত টাকা চাইবি, ইট ইজ ইয়োর রাইট, এইসব বলে থাকে। ও বিয়ে করেনি মানে একা থাকে? চাকরি করে নাকি? জিজ্ঞেস করে উঠল নীলজামা। অবশ্যই, শি ইজ ভেরি স্মার্ট। অফিসে ভালো পোস্টে আছে। ওর আন্ডারে অনেক ছেলেরা কাজ করে। ম্যাডাম বলতে সব অজ্ঞান। এই, তুমি কোনো বাজে স্মেল পাচ্ছ না? তোমার নাম কি, কি বলে ডাকবো তোমাকে? গোলাপি জিজ্ঞেস করলো। আমার গায়ের রং নীল, জামার রং নীল, নীল বলেই ডাকো। আমি নীল, তুমি গোলাপি। ও, তা নীল, তুমি কোনো বাজে স্মেল পাচ্ছ না, মানে গন্ধ? উফ, গোলাপি জামা বেশ হাঁপিয়ে উঠল। কই না তো। এই আলমারির মধ্যে বন্ধ থেকে তোমাদের কি কোনো সেন্সিয়ার নেই? ওহে বন্ধু, কয়েকদিন আরো এখানে এখানে কাটালে তোমারও সব গা শোয়া হয়ে যাবে। গোলাপির এহেন প্রশ্নে নীলজামা রসিক উত্তর, আমি এখানে থাকবো না বেশি দিন। মল্লিকা ম্যাডাম ঠিক আমাকে এসে নিয়ে যাবে। কি সুন্দর সব পারফিউম লাগায় ম্যাডাম, সব বিদেশি। আমার গায়ে হাতেও অলিভ ফোঁয়া লাগিয়ে দিত। এত মিষ্টি গন্ধ তার যে আমাকে কাচার পরও তা যায়নি। এই বলে গোলাপি নিজের হাতের কাফটা একবার শুকিয়ে নিল। আহা, কি দারুণ স্মেল। হঠাৎ সুনীলের গলা পেল দুজন। হরিপদ, আলমারিটা খুলে দে তো, একটা সবুজ শার্ট আছে কিনা দেখ। মুকুলবাবু ফোন করে জিজ্ঞেস করলেন, উনি নিয়ে যেতে ভুলে গেছেন বোধহয়। ওই যে হরিপদ আসছে। লোকটা আলমারির দরজা খুললেই আমি বাইরে ঝাঁপ দেব, তাহলে ঠিক নজরে পড়বে। এখান থেকে বেরোতে পারবো। এই নীল, তুমিও ঝাঁপিয়ে পড়ো আমার সাথে। গোলাপির এই প্রশ্নে সঙ্গে সঙ্গে নীল বলে উঠলো, না বাবা, আগে একবার ঝাঁপিয়ে হাতে খুব চোট পেয়েছিলাম, লাভ কিছু হয়নি। রাজা আমাকে আবার উঠে আলমারির মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। রাজা? সে আবার কে? হরিপদ আসার আগে রাজা সুনীলের সাথে কাজ করত। 2 বছর ধরে ভালোই কাজ রপ্ত করেছিল। জামা কাপড়ে ট্যাগ লাগিয়ে কাচতে পাঠানো, কোনটা শুধু কাঁচা, কোনটা ড্রাই ক্লিন, কোনটা আবার পালিশ, সব ঠিক হিসেব রাখত। সেগুলি আবার এনে তাকে গুছিয়ে রাখা, ভালোই কাজ করত। তবে ওই নামেই গন্ডগোল। কিছুদিন কাজ করে নিজেকে রাজা মনে করল। মাইনে বাড়াও, সুনীল তা করেছিল। তারপর 1200 টাকা রুম ভাড়া, তার অর্ধেক দিতে হবে। তারপর আস্তে আস্তে চুরি শুরু করলো। সুনীলেরও দোষ, রাজার ওপর দোকানের অনেকটাই ছেড়ে দিয়েছিল। ও, 6 মাস হলো হরিপদ সুনীলের লন্ড্রিতে কাজে ঢুকেছিল। যাই হোক, রাজার প্রেমেও মজলো মন। বিয়ে করার তাগিদে সুনীলের লন্ড্রি ছেড়ে সে যোগ দিল একটি রেস্তোরাঁর কাজে। সেখানেও মানুষের আনাগোনা, তবে ডিনার খেতে। কালো রঙের ফিটফাট জামা পরে খাবারের অর্ডার নেওয়া, পরিষ্কার পেটে খাবার দিতে ভালোই লাগতো রাজার। তবে খাবার শেষে এঁটো প্লেট তুলতে মোটেই মন চাইতো না। তো কি আর করা যায়, বিয়ে করেছে, সংসার চালাতে গেলে এটুকু করতেই হবে। গাঁয়ের ছেলে হরিপদ তার জামাইবাবুর সাথে কলকাতায় কাজের খোঁজে এসেই বিভিন্ন যোগাযোগে সুনীলের লন্ড্রিতে কাজ পেয়ে মোটামুটি খুশি। 2000 টাকা মাইনে আর দিদির বাড়ি থাকা খাওয়া করে পুষিয়ে যায়। ও, তা নীল, মনে হচ্ছে লন্ড্রিতে থাকতে তোমার ভালোই লাগে। বেশ নানা রকমের গল্পের মধ্যে ভালোই কাটে, এই আর কি।
সেন কাকু এলেই তো গল্প জুড়ে দেন, আমি সেসব আলমারির ভেতরে বসে শুনি আর কি। যাই হোক, সেদিন সন্ধেবেলায় হরিপদ অন্যান্য দিনের মতোই লন্ড্রিতে মন দিয়ে জামা ইস্ত্রি করছিল। হ্যাঁ, হরিপদ যে সুনীলের লন্ড্রিতে কাজ করে, তাকে সাহায্য করে। হঠাৎ এক ভারী গলায় তার ধ্যান ভঙ্গ হলো। ওই সুনীল কোথায় রে? আজকে তবে সুনীলের লন্ড্রি এতটাই থাক। হ্যাঁ, কে এই ছোকরা? 30-32 বছরের ছেলে ভারী গলায় এসে হরিপদকে বেশ শাসিয়ে শাসিয়ে কথা বলছে। শুনতে অবশ্যই শুনবেন পরের পর্বে। গান রাখবেন কিন্তু, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।